গ্রামের নাম বকুলডাঙ্গা। সবুজে মরা ছোট্ট এক গ্রাম, শহর থেকে অনেক দূরে। এখানে আধুনিকতার ছোঁয়া খুব একটা লাগেনি। সন্ধ্যা নামলেই কুয়াশা ঘিরে ফেলে চারিদিক। বাতাসে কোথাও একটা রাতের পাখির ডাক ভেসে আসে। গ্রামের সবচেয়ে পুরনো অংশে একখানা সরকারি স্কুল, যার এক পাশ ঘেঁষে বিশাল জঙ্গল। আমি এই স্কুলের শিক্ষক। সরকারি নিয়োগ পেয়েছি বছরখানেক হলো। শহুরে জীবনের তুলনায় এই নির্জন গ্রামটাকে প্রথমে অস্বস্তিকর মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছি। তবে একটা ব্যাপার আজও মেনে নিতে পারিনি, এই গ্রামের মানুষদের অদ্ভুত ভয়। বিশেষ করে স্কুলের পাশের জঙ্গল নিয়ে তাদের আতঙ্কের শেষ নেই। ওইদিকে সন্ধ্যার পর একদম যাবেন না মাস্টার মশাই। গ্রামের প্রায় সব মানুষই এই সতর্কবাণী দিয়েছে আমাকে। তাদের বিশ্বাস ওই জঙ্গলে ভয়ঙ্কর এক আত্মা বাস করে। বছর 15 আগে সেখানে নাকি এক লোককে খুন করা হয়েছিল। তার আত্মা এখনো ঘুরে বেড়ায়, আর যেই রাতে ওই জঙ্গলের ধারে যায় সে আর ফিরে আসে না। আমি অবশ্য এসব কথায় বিশেষ পাত্তা দিইনি। ভূত প্রেত কখনো বিশ্বাস ছিল না। তবে মাঝে মাঝে রাতে শোবার সময় জানলার বাইরে কিসের যেন একটা চাপা শব্দ শুনতে পাই। ঝিঁঝি পোকার ডাকের ভেতরেও সেই শব্দ যেন আলাদা করে কানে বাজে। সেই দিন সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। শ্রাবণের শেষ দিকের এক অঝোর বর্ষার দিন। বৃষ্টি কখনো থামে, কখনো আবার ঝেঁপে নামে। ছাত্রছাত্রীরা দুপুরের আগেই চলে গিয়েছিল, কিন্তু আমায় কিছু অফিসের কাজ নিয়ে বসতে হয়েছিল স্কুল ঘরে। বিকেলের দিকে যখন কাজ শেষ হলো তখন বৃষ্টি থামেনি। মনে হলো আজ আর বাড়ি ফেরা হবে না। স্কুল ঘরের সামনের বারান্দায় বসে বাইরে তাকিয়ে থাকলাম। জঙ্গলটার দিকটা ঘন অন্ধকারে ঢেকে গেছে। বাতাসে শাল পেয়ালের গন্ধ ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পর হঠাৎ বৃষ্টি একটু কমে এলো। আকাশে আলো ফোটেনি, কিন্তু অন্ধকারও পুরোপুরি নামেনি। আমি ব্যাগ গুছিয়ে বেরোলাম। তখনই প্রথমবার কিছু একটা অনুভব করলাম। জঙ্গল থেকে যেন কেউ আমাকে দেখছে। আমি থমকে গেলাম। শরীরের লোম দাঁড়িয়ে গেল এক মুহূর্তে, কিন্তু কিছুই দেখতে পেলাম না। মনে হলো যেন ভুল দেখছি। মাস্টার মশাই, পেছন ফিরে দেখি গ্রামের একজন বৃদ্ধ দাঁড়িয়ে, নাম মধু কাকা। আজ খুব খারাপ দিন। এই সন্ধ্যার সময় জঙ্গলের ধার দিয়ে যাবেন না। আমি হেসে বললাম, আরে এইসব কুসংস্কার ছাড়ুন তো কাকা। কাকা কিছু বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে গ্রামের দিকে চলে গেলেন। আমি এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হাঁটতে শুরু করলাম, কিন্তু কিছু দূর যেতেই আবার সেই অনুভূতি। এবার মনে হলো কেউ সত্যি পেছন থেকে তাকিয়ে আছে। আমি থমকে গিয়ে তাকালাম। জঙ্গলের ভেতরে হঠাৎ একটা কিছু নড়ল। আমার গা শিউরে উঠল। জঙ্গলের ভেতরে কিছু একটা যেন সরে গেল। বাতাসে ভেজা পাতার মিষ্টি গন্ধ, তার সাথে কেমন একটা পচা গন্ধ মিশে আছে। কিছুটা কাদা, কিছুটা যেন পোড়া কাঠের মতো। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কান খাড়া করে রাখলাম, কিন্তু এবার কোনো শব্দ নেই। চারিদিকে একেবারে নিস্তব্ধ। শুধু দূরে কোথাও একটা পেঁচা ডাকছে। হয়তো বাতাসে পাতাগুলো নড়ে উঠেছে।
নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করলাম। তারপর পা চালিয়ে গ্রামের দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু তখনও সেই অদ্ভুত অনুভূতিটা পিছু ছাড়ছিল না। পেছন থেকে কেউ যেন নজর রাখছে। রাস্তার ধারে হাঁটতে হাঁটতে আমি অনুভব করলাম জঙ্গলের ভেতর থেকে একটা চাপা গুঞ্জনের মতো শব্দ আসছে, যেন কেউ ফিস ফিস করে কথা বলছে। বাতাসে এক অদ্ভুত ভারী ভাব। হঠাৎ বিদ্যুতের চমকের মতো জঙ্গলের ভেতরে এক ঝলক কিছু দেখতে পেলাম। একটা কালো ছায়া। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। সেই মুহূর্তে চারিদিকের সব শব্দ বন্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাক, বাতাসের আওয়াজ, সব কিছু যেন স্তব্ধ হয়ে গেল এক লহমায়। আমার শ্বাস দ্রুত হয়ে এলো। আমি চোখ বড় করে তাকিয়ে রইলাম, কিন্তু ছায়াটা তখনই আর নেই। এটা কি দেখলাম? নিজেকে প্রশ্ন করলাম। আমার মনে হলো আমি কিছু ভুল দেখিনি, সত্যি কিছু একটা ছিল। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা গাছের ডাল ভেঙে পড়ল। আমি আঁতকে উঠে পিছিয়ে গেলাম। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল, বুকের ভেতর টিপ টিপ করতে লাগলো। কিছু একটা আমার আশেপাশেই আছে, কিছু ভয়ঙ্কর একটা। আমি দ্রুত হাঁটতে শুরু করলাম, কিন্তু পায়ের তলার কাদা আমাকে ধীরে টেনে নিচ্ছে। রাস্তার উপরে জল জমে গেছে, পা ফসকে যাচ্ছে বারবার। তখনই শুনতে পেলাম সেই শব্দ, একটা চাপা ফিসফিসানি। কেউ যেন খুব ধীরে ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে। আমি পাথরের মতো জমে গেলাম। জঙ্গল থেকে সেই গলা ভেসে আসছে। গলা শুনে মনে হলো কেউ শ্বাসকষ্ট নিয়ে কথা বলছে। গলা শুকিয়ে গেছে। আমি কাঁপতে কাঁপতে পিছিয়ে এলাম। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে একটা অবয়ব ফুটে উঠতে লাগলো। একজন মানুষ, না, মানুষ নয়, মানুষ নয়, যেন কঙ্কালের মতো শুকনো একটা অবয়ব। তার মুখ নেই, চোখ দুটো ফাঁকা। তারপর বিদ্যুতের আলোয় এক ঝলক স্পষ্ট হয়ে উঠল সেই বিভীষিকাময় চেহারা। আমি আর থাকতে পারলাম না। বিকট চিৎকার করে দৌড় দিলাম গ্রামের দিকে। পিছন থেকে সেই কণ্ঠ আবার ডাকলো, আমার দেহের সমস্ত শক্তি যেন হারিয়ে যাচ্ছে, তবুও পাগলের মতো ছুটছি। পেছনে আর তাকানোর সাহস নেই। মনে হচ্ছে পায়ের নিচের কাদা আমাকে টেনে নামিয়ে নিচ্ছে অন্ধকারে। হঠাৎ একটা শীতল বাতাস আমার গায়ের উপর দিয়ে বয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার দম বন্ধ হয়ে আসলো। সে বাতাস সাধারণ বাতাস নয়, কেমন একটা পচা মাংস আর পড়া চামড়ার গন্ধ তাতে মিশে আছে। পেছন থেকে কারো নিঃশ্বাসের গরম ভাব আমার গলায় লাগলো। আমি অনুভব করলাম কেউ আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, এত কাছে যে তার নিঃশ্বাসের গন্ধ আমি স্পষ্ট বুঝতে পারছি। আমার পা যেন জমে গেল। আমি চাইলাম দৌড়াতে, কিন্তু পায়ের শক্তি নেই। সেই বিকৃত ফিসফিসানি আবার আমার কান ঘেঁষে বাজল। আমি আর সহ্য করতে পারলাম না। কোনো রকমে গলা ছেড়ে চিৎকার করলাম, কে কে আছো? কে কে আছো? বিদ্যুৎ চমকালো। তার
আলোয় আমি এক ঝলক যা দেখলাম তার জন্য একদম প্রস্তুত ছিলাম না। ভয়ঙ্কর মুখ, একটা রক্তাক্ত বিকৃত মুখ। তার চোখ নেই, তার বদলে দুইটি গভীর কালো গর্তের মতো ফাঁকা জায়গা। পুরো শরীর পচে গিয়ে হাড় বেরিয়ে এসেছে। শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংস ঝুলছে আর তাতে কীট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে। আর সেই মুখটা যেন আমাকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আমার কণ্ঠ রোধ হয়ে এলো, পা শক্ত হয়ে গেল। হঠাৎ সেই ভয়ঙ্কর অবয়বটা কেঁপে উঠল আর মুখ হাঁ করে বিকট এক চিৎকার দিল। একটা অমানসিক, কানে বিদ্ধ করা গর্জন। আমার মনে হলো আমার কানের পর্দা ফেটে যাবে। আমি দুই হাতে কান চেপে ধরলাম আর প্রাণপণে ছুটতে লাগলাম। কিন্তু আমি জানি সে আমার ঠিক পেছনে আছে। আমি শুনতে পাচ্ছি তার হাঁটার বিকট শব্দ। কাদা মারিয়ে গাছের ডাল ভেঙে সে আমার দিকে এগিয়ে আসছে। আমার বাড়ি আর বেশি দূর নয়। আমি ছুটছি, শুধুই ছুটছি। তখনই আমার পা হঠাৎ একটা গাছের শেকড়ে আটকে গেল। আমি সজোরে মাটিতে পড়ে গেলাম। পেছন থেকে সেই বিকৃত কণ্ঠস্বর আবার গর্জে উঠল। তুমি পালাতে পারবে না, কেউ পালাতে পারেনি, তুমি পালাতে পারবে না। আমি কোনো মতে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু পা কাদায় আটকে গেছে। এইদিকে সেই ছায়া আমার খুব কাছে চলে এসেছে। হঠাৎ বিদ্যুতের আলোয় আমি দেখলাম সে আমার সামনে ঝুঁকে আসছে। তার পচা হাতটা আমার দিকে বাড়িয়ে দিচ্ছে। তার হাত আমার গলার কাছে আসছে। আমি চিৎকার করলাম। তার হিমশীতল পচা আঙুলগুলো আমার গলার কাছাকাছি পৌঁছে গেছে। আমি চেষ্টা করলাম হাত দিয়ে ঠেকাতে, কিন্তু আমার হাত যেন অসাড় হয়ে গেছে। কোনো শক্তিই পাচ্ছে না। শুধু মনে হলো আজ হয়তো এখানেই সব শেষ। হঠাৎ একটা বজ্রপাত। বিদ্যুতের তীব্র আলোয় এক মুহূর্তের জন্য পুরো এলাকা আলোকিত হয়ে উঠল। আর আমি স্পষ্ট দেখতে পেলাম সেই বিকৃত মুখের গর্তের মতো চোখে এক ভয়ানক ক্রোধ, যেন তার সামনে থেকে কেউ কখনো পালাতে পারেনি। কিন্তু তারপরে কিছু একটা ঘটল। বজ্রপাতের আলোয় আমি দেখলাম ঠিক আমার সামনে সেই পচা কঙ্কাল সার অবয়বটা কেঁপে উঠল। সে যেন কষ্ট পাচ্ছে, তার শরীর মোচড়াচ্ছে, গলা দিয়ে বিকট আর্তনাদ বেরিয়ে আসছে। কিছু একটা যেন তাকে পুড়িয়ে দিচ্ছে। তার চোখের ফাঁকা গর্ত থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। আমি বিস্মিত হয়ে দেখলাম বিদ্যুতের আলোতে যেন সে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। একটা ভয়ঙ্কর চিৎকার ছড়িয়ে পড়ল চারিদিকে। আবারও একবার ফিরে আসবো। সেই বিকৃত গলাটার শেষ কথাগুলো বাতাসে মিলিয়ে গেল। তারপর সব শান্ত হয়ে গেল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শরীর তখনও কাঁপছে, মাথা ঘুরছে, কিন্তু বুঝতে পারলাম আমি বেঁচে আছি। কোনো রকমে নিজেকে সামলে ছুটে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি পৌঁছে দরজা বন্ধ করলাম আর হাঁপাতে হাঁপাতে ঘরের মেঝেতে বসে পড়লাম।
শরীর তখন ঘামে ভিজে গেছে। আমি কি আসলেই বেঁচে ফিরলাম, নাকি আমি জানি না ওটা কি ছিল বা কেনই আমাকে বেছে নিল, কিন্তু এটা জানি ও এখন নেই। তবে ওর শেষ কথাগুলো এখনো আমার কানে বাজে। আবারও একবার ফিরে আসতো। আমি হঠাৎ মনে করতে পারলাম গ্রামের মানুষ কি বলেছিল। ওই জঙ্গলে যে খুন হয়েছিল তার আত্মার শান্তি পায়নি, সে প্রতিশোধ নিতে চায়, অর্থাৎ ও ছিল কোনো এক হত্যার শিকার। কিন্তু বিদ্যুতের আলো ওকে দুর্বল করলো কেন? আমার মনে পড়ল মধু কাকার কথা। একদিন তিনি বলেছিলেন, পৃথিবীর সব অশুভ শক্তি অন্ধকারে শক্তিশালী হয়, তবে কেউ যদি সত্যিকারের ভয়কে জয় করতে পারে, যদি সে আলোকে গ্রহণ করতে পারে, তাহলেই ওরা দুর্বল হয়ে পড়ে। আলো, বিদ্যুতের আলোই ছিল বিশুদ্ধ শক্তির প্রতীক। ভূত আমাকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্রকৃতির শক্তি আমার পাশে দাঁড়িয়েছিল। ঝড়ের রাতে বিদ্যুতের আলোর সেই উজ্জ্বল শক্তি ওর কালো অভিশপ্ত অস্তিত্বকে দুর্বল করে দিয়েছিল। সেই মুহূর্তে আমার মনে হলো ও যতই ভয়ঙ্কর হোক, আসলে ছিল এক হতভাগ্য আত্মা। ও প্রতিশোধ চেয়েছিল, মুক্তি চেয়েছিল, কিন্তু প্রকৃতির নিয়মের কাছে হার মানল। তাই সে চিৎকার করে বলেছিল,